বাংলাদেশের ইতিহাসে একটি নাম সুখরঞ্জন বালী। এটি স্মরণীয় হয়ে থাকবে আগামীতে। এই সুখরঞ্জন বালীর সততা, সুখরঞ্জন বালীর সাহস এবং তার উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, এটি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বই পুস্তকে যুক্ত করা এখন সময়ের দাবি। তবে আজকের ভিডিও এটি নয়। আজকের ভিডিও হচ্ছে ওই সাহসী ব্যক্তির কিছু বিষয় নিয়ে, এবং তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার উপর যে নির্যাতন হয়েছে, তাকে যে অপহরণ করা হয়েছিল, পরবর্তীতে গুম এবং নির্যাতন করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানে তিনি 5 বছর কারাবন্দী ছিলেন। এই সকল নির্যাতনের দায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 32 জনের নামে একটি মামলা দায়ের করেছেন। বিগত আওয়ামী সরকারের আমলে যে সকল অপকর্ম করেছে, যে সকল অন্যায় কাজ করেছে, তার মধ্যে অন্যতম ছিল একজন সৎ ব্যক্তি সুখরঞ্জন বালীকে অপহরণ, গুম এবং বিদেশে পাঠিয়ে দেওয়া। এই বিষয়টি আসলে সবাইকে জানা উচিত এবং আপনারা সবাই নিশ্চয় জানেনও। তবে আজকের ভিডিওটি হচ্ছে এই সুখরঞ্জন বালী যে 32 জনের বিরুদ্ধে মামলা করলেন, সেটির পেছনের কাহিনী। সেটি হচ্ছে 2012 সালের 5 নভেম্বর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটক থেকে অপহরণ করে আওয়ামী সরকারের প্রশাসন। তাকে অপহরণ করে গুম করা হয়, পরবর্তীতে নির্যাতন করে 2 মাস লুকিয়ে রাখা হয়। লুকিয়ে রাখার পরে তাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রেরণ করা হয়। সেখানে তিনি 5 বছর কারাগারে বন্দী ছিলেন। সেখান থেকে তিনি ফিরে আসেন আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে, এবং বিভিন্ন মানবাধিকার কমিশন, বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশের এই যে চাপ প্রয়োগের ফলে ভারত সরকার তাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য হয়, এবং তিনি বাংলাদেশে ফিরেও তিনি আত্মগোপনে ছিলেন আওয়ামী সরকারের ভয়ে। মূল ইতিহাসটি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে যখন কোনো মামলা পাচ্ছিল না দেওয়ার, তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের নামে মামলাটি তার বিরুদ্ধে দেওয়া হয়। তখন সেখানে একজন ব্যক্তি হচ্ছে বিশাব আলী। বিশাব আলীর হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসিও দেওয়া হয়। আদালত ফাঁসি দেয় প্রথমে। এই যে বিশাব আলীর পক্ষে তার ভাই সুখরঞ্জন বালীকে রাষ্ট্রপক্ষ সাক্ষীদাতা হিসেবে নিয়োগ দেয়, এবং তাকে নিয়ে আসা হয় ঢাকায়। নিয়ে এসে সেফ হোমে রেখে নির্যাতন করা হয়, তাকে টাকার অফার দেওয়া হয়, ভয়ভীতি দেখানো হয়। কিন্তু তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হননি। কারণ তিনি বলছেন, যখন তার ভাই বিশাব আলীকে পাক হানাদার বাহিনী এবং এদেশের রাজাকার বাহিনী যখন হত্যা করে, তখন তিনি এবং তার মা প্রত্যক্ষদর্শী ছিলেন, সাক্ষ্য ছিলেন। তারা দেখেছেন এখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন না, এবং কি তিনি এও বলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নামে কাউকে তিনি চিনতেনও না। তাই তিনি এই মিথ্যে সাক্ষী দিতে প্রস্তুত ছিলেন না, এবং মিথ্যে সাক্ষী দিতে তিনি রাজি হননি। যার ফলে তাকে এই অপহরণটি করা হয়। অপহরণ করা হয় তখন যখন তিনি উল্টো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষ্যদাতা হিসেবে রাজি হয়ে গেলেন। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেরা যখন তার সঙ্গে যোগাযোগ করলো যে আপনি তো বিশাব আলীর ভাই, আপনাকে সাক্ষী হিসেবে রাষ্ট্রপক্ষ বলছে আপনি নাকি দেখেছেন আমার বাবা আপনার ভাইকে হত্যা করেছে। পরবর্তীতে তিনি বলছেন না, হত্যা করেনি, আমি দেখিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, আমি দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে প্রস্তুত। তখন তাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষের সাক্ষ্য হিসেবে আইনজীবীরা তাকে নিযুক্ত করে, এবং তখন নিয়ে আসা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যদাতা হিসেবে। কিন্তু তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢুকতে পারেনি। তাকে প্রধান ফটক থেকে গ্রেফতার করে, গ্রেফতার না, মূলত এটা অপহরণ ছিল, সাদা পোশাকধারী অপহরণ করে তাকে পরবর্তীতে গুম করা হয়, তাকে নির্যাতন করা হয়, ভারতে প্রেরণ করা হয়, এবং সেখানে 5 বছর তিনি কারাগারে বন্দী ছিলেন। এই সুখরঞ্জন বালী আজ 21 আগস্ট তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার উপর যে নির্মম নির্যাতন, তাকে যে অপহরণ এবং গুম করা হয়েছিল, সেটির বিরুদ্ধে তিনি একটি মামলা দায়ের করেছেন। সেখানে প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নির্ধারণ করেছেন। তারপর তৎকালীন আইনমন্ত্রী আছেন সহ আরো বিশেষ ব্যক্তিবর্গরা আছেন। এই 32 জনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করে দেশবাসীর কাছেও তিনি আকুল আবেদন জানিয়েছেন যে এদের যেন সঠিক বিচার হয়, তার উপর নির্যাতন নিপীড়নের বিচার যেন হয়। মূলত 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই রায়ের, এই যে বিশাব আলী
বিশাব আলী হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসি দেওয়া হয়, পরবর্তীতে অবশ্য যাবজ্জীবন দেওয়া হয়। কিন্তু যেই মামলায় তাকে ফাঁসি দেওয়া হলো বা যাবজ্জীবন দেওয়া হলো, সেই মামলার যে ব্যক্তিকে হত্যা করার কথা বলা হচ্ছে নির্দিষ্ট করে, সেই ব্যক্তির আপন ভাই বলছে বা তার ফ্যামিলি বলছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ওখানে উপস্থিত ছিলেন না, এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নামে কিংবা ওই ব্যক্তি এরকম ব্যক্তি নামে কাউকে তারা চিনতেন না, এবং এই যে ব্যক্তি যাকে অপরাধী বলা হচ্ছে সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে তারা সেখানে দেখেননি। তারা দেখেছেন যাদেরকে, তারা সেটি হচ্ছে পাখানাদার বাহিনী এবং অন্যান্য ব্যক্তিরা, তাদের নাম তারা বলছে, কিন্তু সাঈদী ওখানে ছিলেন না। এই যে মিথ্যাচার, এই যে প্রোপাগান্ডা এবং এই যে মিথ্যে সাক্ষ্য তৈরি করা কিংবা মিথ্যাভাবে সাক্ষ্য দেওয়া, হ্যাঁ, মিথ্যাভাবে আদালত সাজানো, রায় দেয়া, রায় সাজানো, স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে রায় নির্ধারণ করা, রাষ্ট্রের উচ্চ জায়গা থেকে বা শীর্ষস্থানীয় জায়গা থেকে রায় আসা, তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যে সকল ব্যক্তিদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হলো, কাউকে যাবজ্জীবন দেওয়া হলো, সব যে মিথ্যা সেটি আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। আজ সুখরঞ্জন বালির এই সাহসিকতা, তার এই যে সততা, সেটি বাংলাদেশের ইতিহাসে বিরল হয়ে থাকবে। তিনি বাংলাদেশের মানুষের কাছে আজীবন একজন সৎ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন। এই যে সুখরঞ্জন বালি, তাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত। তাকে রাষ্ট্র সততার জন্য সততার পুরস্কার দিতে হবে, কারণ তিনি মিথ্যের আশ্রয় নেননি, মিথ্যের পক্ষে যাননি এবং কোনো মানুষকে হত্যার জন্য তিনি সহযোগিতা করেননি। সেজন্য সুখরঞ্জন বালিকে আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। এই সুখরঞ্জন বালিরাই মূলত বাংলাদেশের আসল দেশপ্রেমিক। আল্লাহ হাফেজ।